ওগো শোনো, বলো মানুষা, তোমার এই দূরের সম্পর্কের পেটুক দিদিমার জন্য রোজ রোজ রান্না করা সম্ভব নয়। আমি আমার বাপের বাড়ি চললাম। এমন বললে কি করে হয় মানুষা? ওই বৃদ্ধার আমাদের ছাড়া আর কেই বা আছে বলো? তাকে কোথায় পাঠাবো? আমার দিদি অনামিকার কাছে পাঠিয়ে দিই। কি কথা বলছো মানুষা? তোমার দিদি অনামিকার তো এমনিতেই অবস্থা খারাপ। 2 বেলা খাবার জোগাড় করতেই তারা হিমশিম খেয়ে যায়। তার উপরে ওই পেটুক দিদিমাকে ওদের বাড়িতে পাঠালে কি ওরা সামলাতে পারবে? না না, সে কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকবে। তাহলে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। ওই তোমার পেটুক দিদার জন্য তুমিই রান্না করোগে, আমি রোজ রোজ রান্না করতে আর পারবো না। মানসা দরজার দিকে এগোতেই সুমন ঘাবড়ে গিয়ে তার হাত চেপে ধরে। তুমি বাপের বাড়ি চলে গেলে আমার কি হবে মানসা? কেন, তোমার পেটুক দিদিমা আছে তো, তার সাথেই থাকো। এখন তো 2000 টাকার খাবার অর্ডার করে ডাইনিং টেবিলে বসে গপ গপ করে খাচ্ছে। মানসার এই কথা শুনে সুমন অবাক হয়ে যায়। কি বলছো মানসা? দিদা 2000 টাকার খাবার অর্ডার করে খাচ্ছে? ওরে বাবা! সুমন রাগে দাঁত কিড়মিড় করতে করতে ডাইনিং টেবিলের দিকে যায়। গিয়ে দেখে মানসা ঠিকই বলেছে, টেবিলে খাবারের খালি প্যাকেট ছড়ানো। 70 বছরের সুশীলা দিদিমা খুব তৃপ্তি করে খাচ্ছেন। সুমন তা দেখে ভীষণ রেগে যায়। ওরে, অমন করে কি দেখছিস? তোর খেতে ইচ্ছে করলে অর্ডার কর, আমি ভাগ দেব না। তোমার মিষ্টি কথায় এসে তোমাকে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য একটা থাপ্পড়, আর অনলাইনে ফুড অর্ডার করা শেখানোর জন্য আরেকটা থাপ্পড়। আজ মনে হচ্ছে নিজেকে না জুতো দিয়ে আমি মারি। এখন জুতো লাগবে বুঝি? মানসাকে বল, সে এনে দেবে। ও কথা নয় দিদিমা, 2 ঘন্টার মধ্যে 2000 টাকার খাবার সাবার করে দেওয়া কি ভালো দেখাচ্ছে? তুমি বলো না। হ্যাঁ নাতি সাহেব, খাবার সময় এমন মুখ হাড়ি করো না। আমার পেনশনের টাকা এলে আমি তোমাকে 2000 টাকা ফিরিয়ে দেবো। এখন যাও দেখি, আমাকে শান্তিতে খেতে দাও। সুমন রাগে গজগজ করতে করতে মানসার কাছে যায়। মানসা, তুমি ঠিকই বলেছিলে, দিদাকে অনামিকার ওখানেই ছেড়ে আসবো। মানসা খুব খুশি হয়। এদিকে পা হারানো হুইলচেয়ারে বন্দি প্রসাদের সেবা যত্ন করছিল তার স্ত্রী শারদা আর বউ অনামিকা। খুব কষ্টের সংসার হলেও তারা ঠিক সময়ে প্রসাদকে খাবার আর ওষুধ দিত। মা, আমি কাজে বেরোচ্ছি। সাবধানে যেও। অনামিকা বাড়ি থেকে বেরিয়ে একটি কাপড়ের দোকানে যায়। অনামিকা কাপড়ের দোকানে সেলস গার্লের কাজ করত। স্বামী রমেশ গাড়ির দোকানে মেকানিকের কাজ করত। তাদের দুজনের মাইনের টাকা দিয়েই সংসারের গাড়ি চলত। বাজার হাট, বাচ্চাদের স্কুলের ফিজ, প্রসাদের ওষুধপত্র সব সেই খরচার থেকেই হতো। যদি কখনো ডাক্তারবাবু ওষুধপত্র একটু পাল্টে দিত, পুরো পরিবার চিন্তায় পড়ে যেত। এক একটা পয়সা তারা ভীষণ ভেবেচিন্তে খরচা করত। এমন সময় সুমন এবং মানসা দিদিমা সুশীলাকে নিয়ে যে চিপস খাচ্ছিল সেই বাড়িতে এসে হাজির হয়। দিদি, আমি মাস 6 জন্য একটু বাইরে যাচ্ছি। যতদিন না তোমরা ফিরে আসো দিদিমাকে রাখতে হবে, তাই তো? হ্যাঁ দিদি। বৌমা, একবার এদিকে এসো। শাশুড়ি বৌমা দুজনেই উঠোনের দিকে যায়। কি হয়েছে মা, আপনি কি কিছু বলতে চান? বৌমা, আমাদের নিজেদেরই নুন আনতে পান্তা ফোরোয়, তারপর এনাকে 6 মাস রাখতে হবে। আমাদের ভীষণ কষ্ট হবে। তুমি তো জানো আমরা নিজেরাই 2 বেলা খাবার ঠিক করে পাই না। অসুবিধা হবে না মা, উনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা যা খাবো তাই খাবেন। বৌমা, ওনাকে দেখে তো খুব পেটুক মনে হচ্ছে। তুমি দেখলে না, এত বড় একটা চিপসের প্যাকেট একলাই সাবার করে দিল। মা, উনি যেমনই হন না কেন, আমাদের তাতে কি? আর আপনিই তো বলেন যে এই পৃথিবীতে শিবের অনুমতি ছাড়া একটা পাতাও এদিক থেকে ওদিকে হয় না। তা তো জানি মা, আমাদের সব বিপদ তো শিব বাবাই পার করেছেন। মেনে নেন না যে হয়তো শিব বাবার ইচ্ছেতেই দিদিমা আমাদের এখানে এসেছেন। তুমি যা বলবে। তারপর তারা দুজনে বাড়িতে ঢোকে। আচ্ছা বেশ মানসা, দিদিমা আমাদের কাছেই থাকবেন, তোমরা এবার ফিরে যাও। মানসা আর সুমন বাড়ি ফিরে যায়। ততক্ষণে সুশীলার সব চিপস শেষ হয়ে যায়। ও অনামিকা, কিছু খেতে দাও না। এই তো এখন একটা চিপসের প্যাকেট খেলেন, আবার খিদে পেয়ে গেছে? হ্যাঁ, আমার খুব খিদে পায়। সব সময় কিছু না কিছু চাই, না হলে যে পাগল হয়ে যাব। শুনলে তো বৌমা, আমি ঠিকই ধরেছিলাম, ইনি একজন মস্ত বড় পেটুক। সারাদিন শুধু খেতেই থাকে, তাই লোকেরাও পাগল হয়ে যায়।
তাই তোমার বোন চালাকি করে ওনাকে এখানে ছেড়ে গেল। মা, যান আপনি বাবার কাছে গিয়ে বসুন। তুমি বোঝো বৌমা, রোজগারও তুমি করো, খরচাও তুমি করো, মাঝখানে মাথা ঘামিয়ে কি লাভ? সারদা রেগে মেগে সেখান থেকে চলে যায়। অনামিকা কাজে বেরিয়ে যায়। সারদা নিজের স্বামী প্রসাদের দেখাশোনা করতে লাগে। কাপড়ের দোকানে গিয়ে অনামিকা খদ্দেরদের কাপড় দেখাতে লাগে। খিদে সহ্য করতে না পেরে সুশীলা সোজা রান্নাঘরে ঢোকে। যত রকমের ডাল দেখে সব নিয়ে এসে খেতে শুরু করে দেয়। শব্দ শুনে সারদা ছুটে আসে, দেখে এসব ডালের কৌটোগুলো নিচে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সারদা অনামিকাকে ফোন করে। মা, এখন আমার বাড়ি আসা সম্ভব নয়, আপনি শুধু বাবার খেয়াল রাখবেন, আর অন্য কিছু দেখার দরকার নেই। আমি বাড়ি ফিরে দিদার খিদের ব্যাপারটা দেখছি। ও বৌমা, বিকেল অবধি তো ঘরে কিছুই থাকবে না। আপনি শুধু বাবার খেয়াল রাখুন। অনামিকা ফোন রেখে আবার নিজের কাজে লেগে যায়। কতবার বললাম, বৌমা কথা বুঝতেই পারছে না। একথা বলে সারদা আবার বিছানায় শয্যাশায়ী স্বামীর দেখাশোনা করতে লাগে। সুশীলা ফ্রিজে রাখা সব তরিতরকারি খেয়ে নেয়। বাচ্চাদের জন্য রাখা দুধও সে খেয়ে নেয়। তাও সুশীলার আর খিদে মেটে না। তাইও বাড়ির বাইরে চলে আসে। পাশেই দেখতে পায় একটি গোলদারির দোকান। আপনি কে? কি চাই? আমার নাম সুশীলা, অনামিকার বাড়িতে এসেছি। সে বলেছে যদি কিছু চাই তাহলে দোকানে এসে তার নাম নিতে, সেই জন্যই আমি এখানে চলে এলাম। আচ্ছা বেশ, বলুন আপনার কি চাই, আমি সব হিসেব লিখে রাখবো। দোকানে দাঁড়িয়েই সুশীলা হাতের কাছে যা পায় সব উঠিয়ে খেতে লাগে। ততক্ষণে বিকেল হয়ে যায়। স্কুল থেকে হরিশার ভাবনা ফিরে আসে, দেখে পুরো ঘর ডোল ডামাল হয়ে আছে। তখন সারদা বাড়িতে আসা অতিথির কথা বলে। যখন তারা জানতে পায় সুশীলা তাদের দুধ খেয়ে নিয়েছে, তারা বাইরে বসে পড়াশোনা করতে লাগে। প্রায় রাত্রি 8টা নাগাদ রমেশ আর অনামিকা বাড়ি ফিরে আসে। ঘরের মধ্যে যা সুশীলা কাণ্ড করেছিল তা দেখার পরেও অনামিকা তার উপরে রাগ করে না। সুশীলা দোকান থেকে এক থলি চিড়ে এনে সামনে রেখে বসে বসে খাচ্ছিল। বাচ্চারা লেখাপড়া করছিল। তারপর অনামিকা ভেতরে গিয়ে সবার জন্য রান্না করে। সেই দিনটা কেটে যায়। পরের দিন আবার সুশীলা ওই একই কাণ্ড ঘটায়। অনামিকা চুপ থেকে যায়, সুশীলাকে একটা কথাও বলে না। 4 দিন পরে ওই গরিব শাশুড়ি বৌমার বাড়ির পরিস্থিতি কি সেটা সুশীলা বুঝে যায়। অনামিকা আর রমেশের মাইনে যথেষ্ট ছিল না। দুঃখের এই কথাগুলো সুশীলা শুনে ফেলে। অনামিকা, বলুন না দিদা, আমার বাক্সটা নিয়ে এসো। অনামিকা বাক্সটি এনে দেয়। সুশীলা ঘরের দলিল বের করে অনামিকার হাতে দেয়। এটা কি দিদিমা? এটা আমার ঘরের দলিল। সুমন আর মানসা আমার খাওয়া পছন্দ না করে তোমার এখানে ছেড়ে দিয়ে গেছে, আর আমার জন্যে তোমরা ঋণী হয়ে গেছো, তাই জন্য দলিল দিচ্ছেন? না অনামিকা, তোমার পরিবার খুব ভালো লেগেছে। তোমরা আমার খিদে সহ্য করেছো, বিশেষ করে বাচ্চারা। তোমরা কমের মধ্যেও সুখী থাকতে জানো। তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। আমাদের সঙ্গেই থাকুন, আমরা বারণ তো করিনি, কিন্তু এই দলিল। বারণ করো না বৌমা, মন থেকে দিচ্ছি, রাখো। রাখো বৌমা, দিদা খুশি হয়ে দিচ্ছেন। ওনার মন শুধু ভালোবাসা চায়। উনি আমাদের সাথেই আজ থেকে থাকবেন। অনামিকা দলিলগুলো নিয়ে নেয়। তারপর থেকে সুশীলা নিজের খাওয়াও কমিয়ে দেয় আর পরিবারের একজন হয়ে সুখে দিন কাটাতে লাগে। সুমন এবং মানসা যখন জানতে পারে সুশীলার কাছে এত অটল ধন সম্পত্তি ছিল, তখন তাদের কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই বাঁচে না।